আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ, আমি ইসমাম আহমেদ, বর্তমানে পড়ালেখা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। তোমাদের সাথে 25 ব্যাচের সাথে আসলে সম্পর্কটা একটু গভীর, যথেষ্ট গভীর, একটু না অনেক গভীর। তোমাদেরকে এতদিন ধরে বায়োলজির সকল বিষয়ে আমি তোমাকে গাইডলাইন করছি, আমি তোমাকে বায়োলজি পড়াইছি, কম্প্যাক্ট ক্লাস থেকে শুরু করে A to Z। এখন সামনে বোটানি এক্সাম আমাদের। এই বোটানি এক্সাম আমি যেগুলি তোমাদের পড়তে বলছি, যা পড়াইছি, এবং তুমি শুধু এই 2 বছর না, সারা জীবনে যা বোটানি সংক্রান্ত যত নলেজ গ্যাদার করছো সেটা তোমাকে ঢালতে হবে সব ধরনের পরীক্ষার বেলায়। সো ফার্স্ট কথা হলো, তুমি অলরেডি বিভিন্ন সাজেশন ক্লাস তোমরাও অ্যানালাইসিস করছো, বিভিন্ন সাজেশন ক্লাস তোমরাও করতেছো, অলরেডি পড়া শুরু করে দিছো বোটানি, অনেকের অনেক কিছু শেষ হয়ে গেছে, আবার সামনে থেকে রিভিশন দিবা। তো আমি তোমাকে দিব না, কারণ আমি সবসময় বলি পরীক্ষার আগে তুমি যত বেশি পারো নিজে পড়ো, যত বেশি পারো তুমি নিজে পড়ো। তাহলে আমি আসলে তোমাকে আজকে সাজেশন দিব, এবং সাথে সাথে অবশ্যই বই নিয়ে বসে যাবা, বোটানি বইটা নিয়ে বসে যাবা। পরীক্ষার আগের রাত্রে তো একটা রিভিশন দিতে হবে তোমার। এই যে পরীক্ষার আগের রাত থেকে পরীক্ষার যাওয়ার আগ মুহূর্ত, যেই 4, 5, 6, 7, 8 ঘন্টা বা সর্বনিম্ন 5 ঘন্টায় ধরো, এই টাইমটা তোমাকে আবার ব্রেইনটাকে আরেকটু রিক্যাপ করতে হবে। কি তখন রিক্যাপ করবা, কিভাবে শর্টে টোটাল বইটা আবার 5 ঘন্টার মধ্যে তোমার ব্রেনে ইনপুট দিবা, এবং আলটিমেটলি পরীক্ষায় তুমি বোটানির কিভাবে অ্যাপ্লাই করবা, মানে লিখবা, সেটার গাইডলাইনটা আমি তোমাকে দিয়ে দিব। সো অবশ্যই খাতা লাগবে না, বই এবং কলম নিয়ে বসে যাও, এবং আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত গুরুত্ব সহকারে দেখো ভাই, এটা আমার লাস্ট একটা রিকোয়েস্ট তোমার জন্য। তো ফার্স্ট অফ অল কথা হইতেছে, আমরা যদি একটু আমাদের 7টা চ্যাপ্টার দেখি, 7টা চ্যাপ্টার থেকে আমাদের সিকিউ আসবে 8টা। তার মানে একটা সিকিউ সাধারণত মিক্সড আসে, মেইনলি এই কোষের গঠন আর কোষ বিভাজন থেকে মিক্সড করে দিতে পারে, ঠিক আছে, এটা দিতে পারে। তো এখন মজার বিষয় হচ্ছে, অনেকে বলে যে ভাইয়া আমার এই কোষের গঠন আর আমার এই যে উদ্ভিদ শারীরতত্ত্ব, এইটা আসলে ঠিক মতো পড়া হয় নাই, উদ্ভিদ শারীরতত্ত্বটা ঠিক মতো পড়া হয় নাই, এই দুইটা বাদে আমার 5টা সিকিউ লিখে আসা সম্ভব কিনা? উত্তর হচ্ছে অবশ্যই সম্ভব। তুমি প্রথম যেই জিনিসটা দেখবা সেটা হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজি, দ্বিতীয় দেখবা হচ্ছে টিস্যুতন্ত্র। এইখান থেকে একটা সিকিউ 100% কমন, এখান থেকে একটা সিকিউ কমন 100% ধরে রাখো, এবং টিস্যু থেকে 100% প্রত্যেকটা অধ্যায় থেকে আসবে। কিন্তু এই দুইটা অধ্যায় ছোট এবং স্পেসিফিক, আমি দেখাই দিব, যার কারণে এই দুইটা অধ্যায় সিলেক্ট করো। আর একটা হচ্ছে জীব প্রযুক্তি সিলেক্ট করো, এইখান থেকেও সিকিউ আসবে, একদম ফুল সিকিউ। তার মানে তোমার বললাম 3টা সিকিউ কমপ্লিট। এখন কোষ বিভাজন থেকে যদি পূর্ণাঙ্গ সিকিউ দেয়, তাহলে তো তোমার খাপ তোমার জন্য খুবই ভালো, বেস্ট অফ লাক। কারণ কোষ বিভাজন তুমি এমনিতেই পড়বা, কারণ কোষ বিভাজন আমরা সবাই পারি, ছোট অধ্যায়। তাহলে বাকি যেই অণুজীব অধ্যায়টা আছে, অণুজীব অধ্যায়টা বেশ বড় হইলেও এখানে নাম্বার পাওয়া সহজ। কারণ কি? কারণ অণুজীব অধ্যায়টা হচ্ছে খুবই স্পেসিফিক পড়াশোনা, এবং এখান থেকে কোনো পেঁচানোর কিছু নাই। অনেকে কোষের গঠন থেকে অনেক কিছু ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই জিনিস, রেপ্লিকেশন জিনিসগুলো বুঝে না, তাদের লিখতে অনেক টাইম লাগে, পেঁচাইতে পারে, কিন্তু অণুজীব থেকে পেঁচানোর কিছু নাই। সো তোমাকে আমি বলবো যে এই যেই 1, 2, 3, 4, 5টা চ্যাপ্টার দিছি, এই 5টা চ্যাপ্টার সিলেক্ট করতে পারো যদি তুমি কোষের গঠন আর উদ্ভিদ সাহিত্য দুর্বল হও। তবে অবশ্যই এজ এ টিচার অ্যান্ড এজ এ সিনিয়র আমি কখনো এই 2টা চ্যাপ্টার স্কিপ করতে বলবো না, বিশেষ করে উদ্ভিদ সাহিত্য থেকে তো না, কারণ উদ্ভিদ সাহিত্যকে 100% আগে আসবে। তবে যাদের অবস্থাটা এরকম যে যারা এই 2টা অধ্যায় পারতেছে না, তুমি পরীক্ষার আগে রাতে যে জিনিসটা পারো না সেটার তুমি 1 ঘন্টা সময় নষ্ট করবা না, 2 ঘন্টা বসে থাকবা না, সো দেন স্কিপ ইট। এটা হচ্ছে আমার শর্টকাট ফর্মুলা, তুমি এটা ইউজ করতে পারো। এই কয়টা অধ্যায় থেকে আমরা সিলেক্ট করবো সিকিউ এর জন্য, যারা এই 2টা অধ্যায় ভালো পারো তারা এখান থেকেও দিবা, কোনো সমস্যা নাই। চলো আমরা সাজেশন এবং মেইন কথার মধ্যে ঢুকি। দেখো, প্রথমতই নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের, অর্থাৎ আমাদের চ্যাপ্টার 7 এই ফার্স্টে তুমি যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য। সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্যের উদ্দীপকগুলো দেখবা খুবই স্পেসিফিক হয়, তোমাকে একদম শনাক্তকারী বৈশিষ্ট্য থেকে কয়টা বৈশিষ্ট্য বলে দিবে, উদ্দীপকে বলবে উক্ত উদ্ভিদটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো।
কিংবা সাইকাসের না বলে সেখানে নগ্নবীজির কথাটাও বলতে পারে, কারণ আমরা জানি সাইকাসও একটা নগ্নবীজি উদ্ভিদ। তো নগ্নবীজি উদ্ভিদ বলুক আর সাইকাস বলুক, সব ক্ষেত্রে আমাদের শনাক্তকারী বৈশিষ্ট্য সেম হবে। তোমার কাজ হচ্ছে এই 13টা পয়েন্ট একদম তারা মুখস্থ করে ফেলা। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এখান থেকে আমাদের এমসিকিউ আসবে। যেই জায়গার থেকে এমসিকিউ বিগত বছরগুলোতে আসছে দেখো, সেখান থেকে তুমি যদি একটু লক্ষ্য করো, এখানে হয়তোবা একটু বোঝা যাচ্ছে না, আমি একটু বড় করি। সাইকাসের শস্য কিরকম, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সাইকাসের শস্য হচ্ছে হ্যাপ্লয়েড, সবার শস্য ট্রিপ্লয়েড, কিন্তু সাইকাসের শস্য হয় হ্যাপ্লয়েড। সর্ববৃহৎ শুক্রাণু বিশিষ্ট উদ্ভিদ। সাইকাসের শস্যে ক্রোমোজোম সেট সংখ্যা একটা, সাইকাসের পাতা 2 ধরনের। এছাড়া পাতার অন্তর্গঠনে ট্রান্সফিউশন টিস্যু আর সার্সিনেট ভার্নেশন পাওয়া যায়। কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে। সো তোমার এই 13টা বৈশিষ্ট্য খুব সুন্দর করে আবার পড়বা পরীক্ষার আগে রাতে। আমার যখন ভিডিওটা দেখতেছো আমি তোমাকে বই নিয়ে বসছি এই কারণেই যে মার্ক করে ফেলো, অথবা তুমি আমার ভিডিও পজ করেই এখনই তুমি পড়ে ফেলো, সবচাইতে বেটার। লেটস গো। আমাদের এরপরে সপ্তম অধ্যায় এরপরে আছে আবৃতবীজী উদ্ভিদের পোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। দেখো আমি একটা ছোট্ট ছন্দ লিখছি, সেই ছন্দটা হচ্ছে এরকম, বলছে পোলাতে হচ্ছে পোয়েসি গোত্রের, পালকের দেখবা পরাগধানী সর্বমুখ এবং পরাগ যেই মুন্ডটা সেটা হচ্ছে পালকের ন্যায়। পরাগ মুন্ডটা কিসের ন্যায়? পালকের ন্যায়। আর একটা হচ্ছে চুল স্পাইক করে, মানে কি আমাদের স্পাইকলেট, মানে কি স্পাইকলেট করে তো হচ্ছে ক্যারিওপসিস, করেতে কি ক্যারিওপসিস ফল, সব দিকে দেখবা হচ্ছে পরাগধানী সর্বমুখ লেখাই আছে এবং ঘুরে বেড়ায় মানে হচ্ছে আমি তোমাকে বুঝাইতেছি, মানে সব দিকে ঘুরে বেড়ায়, মানে বহু প্রতিসম এবং উভলিঙ্গ বা একলিঙ্গ সমস্যা না হইতেও পারে। আর একটা জিনিস মনে রাখবা যে পোয়েসি আসলে কি, পোয়েসি আসলে একটা ঘাস গোত্র, আর ঘাস গোত্রের কাণ্ড নলাকার আর মধ্যপর্ব ফাঁপা থাকে। মধ্যপর্বটা কি থাকে? কাণ্ডটা সহজ কথা ফাঁকা থাকে। দেখো তোমার বললাম টোটাল 7টা বৈশিষ্ট্যের মধ্যে 5টা বৈশিষ্ট্য হয়ে গেছে। সাথে তুমি যদি আসো মালভেসি গোত্রের আমি একটা দেখো লিখছি, কণ্টকিত বৃক্ক বৃহৎ অক্ষ মানে কি অম্রবিন্যাস অক্ষীয়, বৃহৎ পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত, এই যে কণ্টকিত বৃক্ক পরাগ ধানী যেটা সেটা হচ্ছে বৃক্কাকার। সাথে আমরা বললাম সবাই জানি যে মালভেসি মানে হচ্ছে জবা, তাহলে জবার ফলটা কি হয়? বেরি এবং ক্যাপসুল বা সাইজোকার। এবং জবার বললাম আমাদের 2টা জিনিস মুখস্থ রাখতে হবে, একটু পরেই পড়বো, পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত। তুমি যদি পুষ্প প্রতীক পুষ্প সংকেত আঁকতে যাও তুমি অটোমেটিকলি 5টা বৈশিষ্ট্য অটোমেটিকলি মুখস্থ হবে। তাহলে তোমাকে বৈশিষ্ট্য 8টা মুখস্থ করতে হবে। এখন আসো এখান থেকে বাসায় খুব সুন্দর করে এই জবা ফুলের যে পুষ্প প্রতীক আছে সেই পুষ্প প্রতীকটা প্র্যাকটিস করবা। ভিডিও দেখতেছো এখনই বলো, এখনই ভিডিও পজ করে প্র্যাকটিস করো। একটা পার্ট আমি শেষ করবো, একটা করে প্র্যাকটিস করবা। আমি আবারও বলতেছি এই জিনিসটা হচ্ছে চূড়ান্ত, আলটিমেট সাজেশন। ইনশাআল্লাহ তোমাকে 5টা সিকুই কমন এসে যাবে আমার আজকের ক্লাস থেকে। সো লেটস গো। তুমি এই ছবিটা সুন্দর করে আঁকা প্র্যাকটিস করো, পরীক্ষা হলে কম সময়ে আঁকতে হবে। জবা ফুলের পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত। পুষ্প প্রতীক আমরা আঁকে ফেললাম, পুষ্প সংকেতটা বললাম আমাদের মুখস্থ করতে হবে, কারণ এটা একই সাথে আমাদের এমসিকিউতেও আসবে। এন্ড পুষ্প প্রতীক তুমি যদি সংকেতটা যদি মুখস্থ করতে পারো ভাই, তোমার এখানে অনেক বৈশিষ্ট্য তুমি অটোমেটিকলি লিখতে পারবা। অনেক বৈশিষ্ট্য দেখো, এটা দ্বারা বোঝাচ্ছে কি বহু প্রতিসম, উভলিঙ্গ, উপবৃতি 5টা এবং মুক্ত, বৃতি 5টা যুক্ত, দল 5টা, পরাগধানী বা পুংকেশর অসংখ্য এবং পরস্পরের সাথে যুক্ত, দল আর পুংকেশর আবার পরস্পরের সাথে যুক্ত, গর্ভাশয় 5টা পরস্পরের সাথে যুক্ত, অধিগর্ভ গর্ভাশয়। এন্ড ঠিক একইভাবে ধানের পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক। তুমি যদি প্রতীকটার দিকে খেয়াল করো যে এইখানে তোমাকে সুন্দর করে আঁকতে হবে, একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে ভিডিও পজ করো, দেন আবার এই ছবিটা বই দেখে দেখে কিভাবে সংক্ষেপ আঁকা যায় সেটা আঁকো। এন্ড নাও কামস টু আমাদের পুষ্প সংকেত বেলায় একটা জিনিস খেয়াল করো, পুষ্প সংকেত এবং প্রতীকের বেলায় এই জায়গায় একটা মপ আছে। মপ মানে কি? মঞ্জরিপত্র, উপমঞ্জরিপত্র। এইটা বলতে বোঝায় হচ্ছে এটাকে এইভাবেও লেখে অনেকে, আবার এইটাকে এইভাবেও লেখে অনেকে, ঠিক আছে? এটা বলতে এক প্রতিসম বোঝায়, উভলিঙ্গ বোঝাচ্ছে।
এই পাশে পুষ্পপুট বা লডিকিউল সংখ্যা 2টা, পুংকেশর 3 + 3 6টা এবং গাইনেসিয়াম 1টা। তুমি বললাম এইটা দিয়েও ধাপে ধাপে অনেকগুলো বৈশিষ্ট্য শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে লিখে দিয়ে আসতে পারবা। তোমার কাজ হচ্ছে পয়েন্ট বাড়ানো, খাতা ভরা, সুন্দরভাবে ছবি আঁকা। এর মধ্যে আমি তোমাকে একটা কথাও আমি ক্লাসের মধ্যে বলবো, সেটা হচ্ছে পরীক্ষার হলে তোমার প্রেজেন্টেশন কেমন হবে। দেখো আমি সুন্দর করে একটা জিনিস তোমাকে একটু গাইডলাইন দিয়ে দিই, সেটা হচ্ছে আমার পরীক্ষার খাতা এর যে প্রেজেন্টেশন আমি বারবার বলতেছি জিনিসটা খুব সুন্দর হতে হবে। ধরো তুমি লিখবা হচ্ছে এত নং প্রশ্নের উত্তর, ধরো আমি লিখলাম সেটা হচ্ছে 5 নং প্রশ্নের উত্তর, ঠিক আছে। এই পার্টটা তুমি নীল বল পেন ইউজ করতে পারো। কি বল পেন? নীল বল পেন, ঠিক আছে, নীল বল পেন ইউজ করতে পারো। নিচের দিকে তুমি সুন্দর মতো করে একটা দাগ দিতে পারো একদম স্কেল দিয়ে, সেই নীল বল পেন দিয়েই স্কেল দিয়ে আটকায় দিতে পারো। এরপরে তোমার সেকেন্ড কোনো দাগ দেওয়ার দরকার নাই, চাইলে তুমি নিচে একটা ছোট্ট করে দাগ দিতে পারো, চাইলে উল্টাপাল্টা কোনো আকার আকৃতি বিশেষ কিছু কোনো লেখার দরকার নেই, তবে এই জিনিসটা সুন্দরভাবে লিখবা। এরপরে তুমি লিখলা সেটা হচ্ছে ক, ঠিক আছে, ব্র্যাকেট দিলা বা ক নং এর উত্তর বা ক এর উত্তর, অনেকে জায়গাটা এভাবে লেখে ক এর উত্তর। আচ্ছা ভালো কথা, উত্তর দাগ, খ এর উত্তর। এখন তুমি যখন গ এর উত্তর লিখবা তুমি সবসময় চেষ্টা করবা যে আমাদের ধরো এইটা হইতেছে একটা বইয়ের খাতার পেজ, এই পাশে একটা পেজ, এটা লেফট সাইড এটা রাইট সাইড, এইখান থেকে গটা লেখা শুরু করবা। কিছুক্ষণ দূর লেখে খ যখন লিখবা ডান রাইট সাইডের পৃষ্ঠায়, তখন একদম শুরুতেই হচ্ছে তোমার একটা ফিগার থাকতে হবে, এরপরে তুমি লিখে শেষ করবা। সেম অ্যাজ ঘয়ের বেলায়ও তুমি যদি এই ফরম্যাটটা ইউজ করো, টিচার একদম সুন্দরভাবে বুঝতেছে, সে এই পাশে লিখছে, এই পাশে ছবি আঁকছে, শেষে আবার কিছু ছবি লিখছে, অর্থাৎ তার প্রেজেন্টেশনটা খুবই সুন্দর, একদম ফুল মার্ক পাবা। ওকে, লেটস গো আমাদের পরবর্তী ধাপ, সেটা হচ্ছে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য। আমরা একটা মুখস্থ করব, হয় ভাজক টিস্যুটা মুখস্থ করা বেটার, কারণ আমরা ভাজক টিস্যু নিয়ে কথা বলি। সো ভাজক টিস্যুর মধ্যে, কারণ আমাদের এমসিকিউ এখান থেকে আসে, এই জিনিসটা পারলে এইটার সাথে খালি অপোজিটটা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য লাগাই দিবা। আচ্ছা, এরপরে আমাদের আসো পরিবহন টিস্যু। এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, হালের ট্রেন্ডিং, কারণ এইটার যাবতীয় যত উদাহরণ আছে এখান থেকে 100% এমসিকিউ আসবে, 100%। নিচের কোনটা মুক্ত সমপার্শ্বীয়, মুক্ত সমদ্বিপার্শ্বীয়, লেপ্টোসেন্ট্রিক, হেড্রোসেন্ট্রিক, এবং এরপর আছে হচ্ছে যখন সিকিউতে দিবে তখন এটার গঠন এবং ব্যাখ্যা লিখতে হবে। অর্থাৎ এরকম একটা রৈখিক চিত্র, এটা বললাম অ্যাকচুয়াল চিত্র না, এটা একটা রৈখিক চিত্র। এই রৈখিক চিত্রের সাথে শোনা যাচ্ছে আশা করি, হ্যাঁ ওকে। এই রৈখিক চিত্রের সাথে তোমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে গঠনটা পড়ে ফেলানো বই থেকে, কারণ তখন তুমি চিত্র দিতে পারবা, গঠনটাও লিখতে পারবা। সো বই থেকে পরিবহন টিস্যুর যাবতীয় যত উদাহরণটা আগে মুখস্থ করবা এমসিকিউ এর জন্য, এরপরে চিত্র সহ গঠন এবং ব্যাখ্যাটা বই থেকে পড়ে ফেলাও। এই 6টা টপিক আছে, খুবই ছোট জিনিস। আসো এরপরে আমরা চলে আসবো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং 100% কমন, এটা আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিলাম যে এখান থেকে একটা না একটা কোশ্চেন আসবেই, যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন। তুমি সুন্দর মতো অবশ্যই এই টোটাল চিত্রটা বাসায় একবার হলেও প্র্যাকটিস করে যাবা, কিভাবে কম সময়ে আঁকা যায়। তোমার সর্বোচ্চ এটা আঁকতে 3 থেকে 5 মিনিট সময় তুমি ব্যয় করতে পারবা, ঠিক আছে। and then comes to একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য। দেখো এটা খুবই ইজি, আসলে আমরা জানি যে কাণ্ডের কদে একটা মনে রাখবা, সেটা হচ্ছে কিউটিকল থাকে, আর কদে আরেকটা কথা কর্টেক্স থাকে না, কেবল হাইপোডার্মিস থাকে। হাইপোডার্মিসের আরেক নাম হচ্ছে অধোতক। আমি তোমাদের ক্লাস নেওয়ার সময় পড়াইছিলাম যে অধোতক কোথায় থাকে, কান্ধে থাকে, কান্ধে মানে কাণ্ডে। পরিচক্র অনুপস্থিত, আর ভাস্কুলার বান্ডেল অসংখ্য, গ্রাউন্ড টিস্যুকে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। তুমি জিনিসটা দেখলেই, ছবি আসলে দেখলেই, অনেক কিছু ছবি দেখলেই বোঝা যায় যে এই যে ভাস্কুলার বান্ডেলগুলো দেখতেছো, জাইলেম, প্রোটোজাইলেম, তারপরে ফ্লোয়েম, এগুলি ছড়ায় ছিটায় আছে, সেই কথাটাই আসলে বলতে, বিক্ষিপ্তভাবে থাকে। ভাস্কুলার বান্ডেল সমপার্শ্বীয়, কারণ আমরা জানি কাণ্ড সবসময় বদ্ধ প্রকৃতির হয়, জাইলেম ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকে না,
ক্যাম্বিয়াম মানে ভাজক টিস্যু, জাইলেম ইংরেজি ওয়াই অথবা ভি আকৃতির, মজ্জা রশ্মি অনুপস্থিত। তুমি ছবি দেখলে বুঝতেছো যে এই যে আমি যদি মেটাজাইলেম বা প্রোটোজাইলেম কানেক্ট করি ভি আকৃতির হয় অথবা নিচের দিকে একটু ওয়াই আকৃতির মনে হয়। দ্যাটস ইট। ছবি দেখলে এখানে বৈশিষ্ট্য 5-7টা বৈশিষ্ট্য অটোমেটিকলি মুখস্থ করা যায়। এইটা আমি বারবার বলতেছি 100% এখান থেকে একটা না একটা দিবে। ঠিক অনুরূপভাবে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন, অর্থাৎ মূলের যে অন্তর্গঠনের যে চিত্রটা খুব সুন্দর করে রাখতে হবে, এই জিনিসটা বারবার বারবার প্র্যাকটিস করবে। আমরা সবাই জানি যে মূলে একটা মূলরম থাকে, মূলরমের নিচে মূলত্বক থাকবে যেটাকে বলা হয় এপিব্লেমা। এইটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো ত্বকের ত্বক, কাণ্ডের ত্বককে বলা হয় এপিডার্মিস আর মূলের ত্বককে বলা হয় এপিব্লেমা। নিচের দিকে তুমি যদি একটু খেয়াল করো বিশাল একটা কর্টেক্সের স্তর আছে কিন্তু কোনো অধোত্বক নাই, আবার অন্তত্বক আছে। এন্ডোডার্মিস আছে কিন্তু অধোত্বক নাই, হাইপোডার্মিস নাই। নিচে একটা পেরিসাইকেল স্তর আছে এন্ড পেরিসাইকেলের স্তরের ভেতরে আমার জাইলেম ফ্লোয়েম কিভাবে বিন্যস্ত অরিও ভাবে বিন্যস্ত। সবসময় মনে রাখবা মূলে জাইলেম ফ্লোয়ের বিন্যস্ত থাকবে হচ্ছে অরিও। এটা আমাদের এমসিকিউ এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। আবার বৈশিষ্ট্য লেখার সময় তুমি লিখতে পারবা শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে সব কথা লেখা আছে যে আমাদের অরিও বিন্যাস থাকবে, অধোত্বক থাকবে না, অন্তত্বক থাকবে, অন্তত্বক নিচে এক সারি পেরিসাইকেল স্তর থাকবে, কর্টেক্স থাকবে অনেক স্তরের, মূলরোম থাকবে। দ্যাটস ইট। আসো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে টিস্যু কালচার প্রযুক্তি। ইটস ওয়ান অফ দ্য মোস্ট কমন একটা কোশ্চেন যে টিস্যু কালচার প্রযুক্তির ধাপ সমূহ পড়বা এবং ধাপের মধ্যে কত তাপমাত্রা, কত চাপ, কত আর্দ্রতা, কত লাইট, কত লাক্স, এইটা বললাম এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এন্ড চিত্রটা সুন্দরভাবে আঁকবা। আমি গটা যেভাবে লিখেছি সাধারণত টিস্যু কালচারটা আমাদের গতে আসে সাধারণত, তো এরকম একটা চিত্র এঁকে দিবা, সাথে ব্যাখ্যাটা লিখে দিবা, এনাফ। এরপরে আমাদের আরেকটা কমন কোশ্চেন সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ সমূহ বা স্টেপ বাই স্টেপ বর্ণনা করে। তোমাকে সুন্দরভাবে এই ছবিটা প্র্যাকটিস করবা। আবার এই ছবিটাও তুমি যদি দিয়ে আসো 3-2 দিয়ে দিবে তোমাকে। এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেই কথা, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি একই কথা, আবার ইনসুলিন তৈরিও সেম কথা, আবার ইন্টারফেরনও তৈরি সেম কথা, সেম জিনিস। জাস্ট লাস্টের প্যারায় লিখতে হয় যে কিভাবে তুমি ইনসুলিনটা সংগ্রহ করবা, কিভাবে ইন্টারফেরনটা সংগ্রহ করবা, দ্যাটস ইট। এবং কোন জায়গা থেকে তুমি জাস্ট ডিএনএটা সংগ্রহ করতেছো। যেমন ইনসুলিন 11 নম্বর বাহুর খাটো বাহুর শীর্ষে, আর তোমার যখন ইন্টারফেরন করতেছো তখন সাধারণত আমরা ফাইব্রোব্লাস্ট নিচ্ছি, যে কোনো কিছু তুমি নিতে পারো। সো দ্যাটস দ্য প্রসেস। তুমি সুন্দরভাবে চিত্রটা আঁকা প্র্যাকটিস করবা এবং ধাপগুলা সুন্দর মতো একবার পড়ে যাবা। এরপরে পার্টে আমরা আসছি, সেটা হচ্ছে আমাদের উদ্ভিদ শারীর তত্ত্ব। যারা উদ্ভিদ শারীর তত্ত্বটা নিয়ে এখনো একটু টেন্সড, আমি যে টপিকগুলো বলে দিতেছি এইটা পড়লে ইনশাল্লাহ কমন পাওয়া যাবে। ফার্স্ট অফ অল আমরা আসবো খনিজ লবণ পরিবহনের আয়ন বাহক ধারণা। দেখো খনিজ লবণ পরিবহনের সক্রিয় পরিশোষণ মতবাদ, নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ কোনটা, এই দুটো উদাহরণগুলো একটু মুখস্থ করা যাবে, এটা এমসিকিউতে আসে। এখন সক্রিয় পরিশোষণের মধ্যে একটা আছে হচ্ছে আমাদের আয়ন বাহক মতবাদ। এই প্রসেসটা দেখো খুবই ইজি না, কতটুক লেখা, এতটুক। আবার দেখো সাইটোক্রোম পাম্প মতবাদ, চিত্রটা তুমি সুন্দর মতো আঁকতে পারলে আর এইটুক লিখতে পারলেই হয়ে গেছে। লেখা খুবই ইজি ভাই, সাহিত্যের লেখা খুবই ইজি। চলে আসো এর পরে আছে কি পত্রন্ধ্র বন্ধ খোলা হওয়ার কৌশল। তুমি এই চিত্রটা দিয়ে দিবা। আর আমাদের যে আধুনিক মতবাদটা আছে, আধুনিক মতবাদ মানে কি প্রোটন পাম্প মতবাদ বা প্রোটন যেই মতবাদটা, প্রোটনের সাথে পটাশিয়ামের যেই মতবাদটা, সাথে হচ্ছে পানি আছে, একেবারেই ইজি। আমি তোমাদের ক্লাসেও পড়াই দিয়েছিলাম। এইটুকু একটু পড়ে যাও যে পত্রন্ধ্র বন্ধ হচ্ছে সেই শিরোনামে কি কি ঢুকতেছে, কি কি বের হইতেছে, খুলতেছে সেই শিরোনামে কি বের হইতেছে, কি কি ঢুকতেছে, সাথে এই ছবিটা দিয়ে দাও, এনাফ। ইভেন এইখানেও লেখা আছে, তুমি যদি দেখো যে পটাশিয়াম আয়ন গ্রহণ ও বিশ্রবণিক চাপ বৃদ্ধি, অন্তঃবিসরণ প্রক্রিয়ায় পানি গ্রহণ বা স্ফীত চাপ, পত্রন্ধ্র খোলা। এরপরে কি হইতেছে ঠিক উল্টা কাজ, অর্থাৎ একটাও তুমি যদি মুখস্থ রাখতে পারো তুমি সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবা। সো এটা সুন্দরভাবে অবশ্যই একটু পড়ে ফেলাও বই থেকে। এখন আসো C3 চক্র। আমরা সেই ছোটবেলা থেকে C3 চক্র পড়ে আসতেছি, আমাদের লাস্ট কারিকুলামে C3 চক্রটা ছিল, 9-10 ছিল। সো এই চক্রটা সুন্দর মতো একটু করে পড়ে ফেলাও। দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এই যে C3 চক্রের যে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা কে বলতো, RUBP মানে রাইবুলোজ 1,5 বিসফসফেট, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা। এই কথাগুলো এমসিকিউতে লাগবে। যেটা কয় কার্বন বিশিষ্ট, 5 কার্বন। আচ্ছা
কি যৌগ তৈরি হয়? কিটো অ্যাসিড, যেটা একটা কি অস্থায়ী যৌগ, যেটা 6 কার্বন বিশিষ্ট। কিন্তু তোমাকে যদি বলা হয় যে C3 চক্রের প্রথম স্থায়ী যৌগ কোনটি, উত্তর হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট, যেটা পরবর্তীতে ভেঙে 3 ফসফোগ্লিসারল ডিহাইডে পরিণত হয়, ডাইহাইড্রক্সি অ্যাসিডে পরিণত হয়। সেখান থেকে একদিকে গ্লুকোজ আর একদিকে রাইবোজ 5 ফসফেট থেকে রাইবোজ 1,5 বিস ফসফেটে পরিণত হয়ে যায়। খুবই ইজি, মাথা ঠান্ডা করে তুমি যদি একটু ছকটা দেখতে পারো, তুমি জাস্ট C3 চক্রের বই থেকে এই চক্রটা দেখবা, জাস্ট চক্র, এই সার্কেলটা দেখবা, অর্থাৎ ফ্লো চার্টটা দেখবা, বাকিটা তুমি বানায় লিখতে পারবা। তোমার যদি এর মধ্যে এই ছকটা মাথার মধ্যে মুখস্থ থাকে, মাথার মধ্যে থাকে, তুমি অটোমেটিক্যালি লিখতে পারবা। ঠিক আছে, লেটস গো আমাদের C4 চক্র। আমরা জানি C4 চক্র মেসোফিল টিস্যু আর বান্ডল শীট টিস্যুতে দুইটা একসাথেই ঘটে। C3 চক্রটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানি, সেটা হচ্ছে এইখানে কার্বন ডাইঅক্সাইড গ্রহীত হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। কি অ্যাসিড? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, যেটা হচ্ছে আমাদের 3 কার্বন বিশিষ্ট। আর তৈরি হয় হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, OAA। মনে রাখবা, OAA কে বলা হয় আবাসিক অণু এবং এটা একটা 4 কার্বন বিশিষ্ট। এই কথাগুলো এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাকিটুক তুমি জানো। এখন আসো আমাদের গ্লাইকোলাইসিস, জাস্ট C3 এর উল্টা, C3 এর উল্টা, আর কিচ্ছু না। আমরা সবাই জানি গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে আলটিমেটলি পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তো এইখানে কোন বিক্রিয়া, টোটাল 10টা বিক্রিয়ার মধ্যে কি কি আছে না আছে, এই জিনিসটা একটু পড়ে ফেলবা। এখন আসো, সেটা হচ্ছে শ্বসনের কোন ধাপে কতটি এটিপি তৈরি হয়। এটি একটা ব্যতিক্রমী সিকিউ কোশ্চেন, এটা একটা ব্যতিক্রমী সিকিউ কোশ্চেন আসতেছে হালে, যে কোন ধাপে তোমাকে বলে দেবে যে গ্লাইকোলাইসিসে উদ্দীপকের প্রক্রিয়াটির এটিপির হিসাব দেখাও, বা ক্রেবস চক্রের উদ্দীপকের প্রক্রিয়াটি কতটি এটিপি তৈরি হবে হিসাব করে দেখাও। এই জিনিসটা তখন দিতে হয়, আর কিছুই না। এখন আসো আমরা চলে আসবো অণুজীবের মধ্যে। সবার প্রথমে হচ্ছে T2 ব্যাকটেরিওফাজের চিত্র সহ গঠন। খুবই কমন কোশ্চেন, খুবই কমন কোশ্চেন, খুবই ইজি, যে কোনো কিছু রাখতে পারবা, সুন্দর মতো একটু আঁকা প্র্যাকটিস করবা। তুমি মনে রাখবা একটা জিনিস, মনে রাখবা যে চিত্র দিলেই গতে চিত্র দিলে 2 মার্ক কনফার্ম, 2 মার্ক কনফার্ম। অর্থাৎ তোমার যদি সময় না থাকে, তুমি লিখতেও না পাও, চিত্রটা এঁকে দিয়ে আসো। এখন আসো, সেটা হচ্ছে লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র। সবার প্রথমে মনে রাখবা, লাইটিক চক্র হয় হচ্ছে T2 যত ফাজ আছে, T2 ব্যাকটেরিও ফাজ, বাকি ল্যামডা ফাজ, M13 কলিফাজ, এগুলি সব ক্ষেত্রে হচ্ছে লাইসোজেনিক চক্রের। উদাহরণটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এন্ড তার প্রসেস অর্থাৎ স্টেপস বই থেকে সুন্দর মতো করে পড়ে নাও। লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র বোধ, চিত্রটা খুব সুন্দর করে একটু প্র্যাকটিস করো। এইটা তোমাকে, আমি যদি কোশ্চেন করতাম ভাইরাস থেকে, একটা কোশ্চেন হলে আমি এখান থেকে দিতাম। এরপরে আসো, সেটা হচ্ছে একটা আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন। একটা আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন তোমার যদি চিত্র মনে থাকে, তুমি সুন্দর মতো বানায় লিখতে পারবা, আর কিচ্ছু না। প্রথম থেকে শুরু করবা। কোষ প্রাচীর, ক্যাপসিউল, কোষ ঝিল্লি, ফ্লাজেলাম, পিলি, ভ্যাকিউল, মেসোজোম, প্রোটোপ্লাস্ট, বাস, আর কিচ্ছু লাগবে না। এরপরে আসো, সেটা হচ্ছে আমাদের ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্র। আমরা জানি মানুষে হয় দুইটা, একটা হচ্ছে হেপাটিক সাইজোগনি, এই সাইজোগনি, আর একটা হচ্ছে সাইজোগনি। এই ক্ষেত্রে প্রসেসটা মুখস্থ রাখার রিজন বা সহজে মুখস্থ রাখার প্রসেস হচ্ছে, তোমার হেপাটিক সাইজোগনিতে কি অ্যাটাক করতেছে? স্পোরোজয়েড দশা, যেটা মানবদেহে সবার প্রথমে অ্যাটাক করে। আর কি বের হচ্ছে? ম্যাক্রোমেটাক্রিপ্টোমেনোজয়েড, মাইক্রোমেটাক্রিপ্টোমেনোজয়েড। এই দুইটা জিনিস মুখস্থ রাখা, এটা মুখস্থ থাকলে অটোমেটিকলি তোমার ভেতরে জিনিস মুখস্থ থেকে যাবে। সেম অ্যাজ আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনিটা বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ কোশ্চেন এবং সাথে এমসিকিউ কোশ্চেন সিকিউ কোশ্চেন তো আসবেই, সো এটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এরপরে আসো, সেটা হচ্ছে গ্যামিটোগনি এবং স্পোরোগনি। এটা একটু লেস ইম্পর্টেন্ট, বাট আসলে বললাম আইসে যেতে পারে। একই চিত্রে তোমাকে গ্যামিটোগনি দেখাইতে হবে, এখান থেকে গ্যামেট কিভাবে পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট হচ্ছে, এন্ড শেষ পর্যায়ে তুমি কিভাবে স্পোরোজয়েড তথা স্পোরোগনিটাও দেখাইতে হবে। এন্ড এরপরে আসলে দেখো কোষ বিভাজন আসলে যেহেতু যারা তুমি উদ্ভিদ সাহিত্য তো যাদের উইক বা কোষের গঠনে যারা উইক, তারা অবশ্যই কোষ বিভাজন চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বা। ফার্স্টে তুমি পড়বা হচ্ছে ক্রসিং ওভার। কারণ ক্রসিং ওভারটা হচ্ছে এই অধ্যায়ের একটা মেইন টপিক,
প্রায় কোশ্চেনের সাধারণত ঘতে এই ক্রসিং ওভারটা দেয়। এরপরে প্রোফেজ 1 মিওসিসের একের প্রোফেজ 1 এর ধাপসমূহ, মাইটোসিসের ধাপসমূহ, সবশেষে মাইটোসিস এবং মিওসিসের গুরুত্ব বা এদের পার্থক্য বা এদের তুলনামূলক একটা ছক আছে, এইটাও সাধারণত দেয় ঘতে। অর্থাৎ সাধারণ যদি ক্রসিং ওভার না দেয় তাহলে এটা দিবে, যদি একটা কোশ্চেন এখান থেকে আসে এটা না দিলে এটা দিবে। অর্থাৎ এই দুইটার থেকে একটা ঘ তুমি 100% কম পাওয়া, আর এই দুইটার থেকে তুমি পাবা হচ্ছে গ। তো সেভাবে তুমি সুন্দর মতো চিত্র সহ প্র্যাকটিস করে ফেলাও। এখন আসো আমাদের প্রথম অধ্যায়টা বেশ বড়, সেটা হচ্ছে কোষের গঠন। কোষের গঠনের দুইটা পার্ট, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। মেইনলি সমস্যাটা হইতেছে এই জায়গাটায় স্টুডেন্টের পারে না। তো যারা এটা না পারো না, তারা না পারলে বাদ, মানে পরীক্ষায় এইখানে তুমি যদি কোশ্চেন দেখো যে এখান থেকে আসছে, তুমি যদি পারো না তাহলে এটা বাদ, আগেই বাদ। কিন্তু এই টপিকগুলো আমাদের অবশ্যই পড়তে হবে। কোষ প্রাচীর, কোষ ঝিল্লি চিত্র সহ, অর্থাৎ কোষ প্রাচীরের ভৌত গঠন চিত্র সহ, আর কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল, সাথে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট চিত্র সহ গঠন, ডিএনএর ওয়াটসন ও ক্রিক চিত্র সহ গঠন, টিএনএর চিত্র সহ গঠন। এইখানের এই টপিকগুলাই 6টা টপিক আছে, 6টা টপিক তুমি অবশ্যই পড়ে যাবা, কারণ এই 6টা টপিক থেকে কোশ্চেন সহজ ছাটকা মার্ক আসে। এই 6টা টপিক থেকে যদি কোশ্চেন আসে তুমি অবশ্যই এখান থেকে উত্তর দিবা, ঠিক আছে? দ্যাটস অল ফর টুডে। আমি সম্পূর্ণ সাজেশন তোমাদের দিয়ে দিছি। তুমি পরীক্ষার আগের রাতে এই ক্লাসটা দেখার সাথে সাথে বসে যাও, কারণ সামনেই পরীক্ষা আছে। এখন তুমি আসলে সবই পড়তে হবে। এখন তুমি যেভাবে কমপ্লিট করতেছো টোটালটা একবার কমপ্লিট করে এরপরে আমার ক্লাস অনুযায়ী তুমি একটা পুনরায় রিক্যাপ করে ফেলো, ঠিক আছে? বেস্ট অফ লাক।